আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চলমান একটি ইস্যু নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের বৈশ্বিক ইস্যু। এটা বর্তমান বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং এটা বর্তমান বিসিএস, ব্যাংক সেক্টর, সব সেক্টরে এই কোয়েশনটা আসার মতো। বিশেষ করে বিসিএস আমাদের নেক্সট যে রিটেন কোয়েশন, প্রিলিমিনারি, সবগুলোতে এই কোয়েশনটা আসার মতো একটা কোয়েশন। তো প্রথমে আমাদের চলমান যে ইরান ইসরায়েলের যে সাম্প্রতিক যে ইস্যুটা একটা ম্যাপ দেখে আগে। আমাদের এখানে ইসরায়েলের অবস্থানটা দেখেন। ইসরায়েল পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এবং ইরান এবং ইসরায়েলের যে মধ্যবর্তী দূরত্ব স্থান প্রায় 2000 কিলোমিটার। এরপর ইসরায়েল এখানে গিয়ে ইরানে হঠাৎ আক্রমণ করে। তো ইসরায়েলের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ইসরায়েলের মধ্যে যে ফিলিস্তিনির মধ্যে ইসরায়েল একটি দেশ, বা ফিলিস্তিন যে বিষয়, এটা বিশাল একটা আলোচনা আছে আমাদের। মধ্যপ্রাচ্যের মেইন সমস্যা, মধ্যপ্রাচ্যের যে সবচেয়ে বড় যে সমস্যাগুলো হয় ইসরায়েল ফিলিস্তিনি কেন্দ্র করে। এবং দেখেন পার্শ্ববর্তী সবগুলো দেশেই মুসলিম কান্ট্রি। ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ আমাদের যে পার্শ্ববর্তী সবগুলো দেশ ইসলামিক কান্ট্রি, যেমন মিশর আছে, এখানে জর্ডান আছে, লেবানন, সিরিয়া, ইরাক, সৌদি আরব, ইয়েমেন একটু দূরে আছে, ইরাক। এই সবগুলো দেশেই মুসলিম কান্ট্রি এবং ইসরায়েল একটি ইহুদি একটি দেশ। তো আমাদের এখানে ইসরায়েল এবং আমাদের যে ফিলিস্তিনি যে সমস্যাটা, এটাকে কেন্দ্র করেই মূলত এখানকার সবচেয়ে যে প্রতিনিয়ত বা সবসময় একটা সমস্যা চলমান একটি সমস্যা মধ্যপ্রাচ্যের হট একটা টপিক, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক চলমান থাকে এখানে। তো এখন যে রিসেন্ট যে ইস্যুটা আসছে, ইসরায়েল কী করছে, ইরানে আক্রমণ করে বসছে। তো এখানে আক্রমণ করছে, কী জন্য আক্রমণ করছে, এর মূল কারণগুলো কি? এর মূল কারণগুলো, রিসেন্ট যে কারণগুলো চলে আসছে, মেন কারণ তো আমরা জানি যে আমরা যদি বলি, ইরান একটি মুসলিম কান্ট্রি এবং ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে একটা প্রভাব বিস্তার, সবসময় একটা প্রভাব বিস্তার করতে চায়, একটি ইসলামিক কান্ট্রি। এবং মধ্যপ্রাচ্য, তবে ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ বলা হয় না, যেটা এশিয়ার একটি দেশ বলা হয়। রাজনৈতিকভাবে ইরানকে এশিয়ার দেশ, দূরপ্রাচ্যের এশিয়ার একটি দেশ হিসেবে বলা হয়ে থাকে। এগুলো পলিটিক্যাল কিছু বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে। এগুলো ইরানকে সবসময় মধ্যপ্রাচ্যের যে ইসলামিক কান্ট্রিগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, সবসময় দূরে রাখতে চায়। এখানে বড় ইসলামিক একটা বিভাজন আছে, যেমন ইরান শিয়া সমর্থিত একটা দেশ এবং সৌদি আরব একটি সুন্নি সমর্থিত দেশ। সবসময় সৌদি আরব চায় যে এই দেশগুলোর মধ্যে একটা প্রভাব বিস্তার করতে। ইরানও চায় একটা প্রভাব বিস্তার করতে। তো এখানে মুসলিম কান্ট্রির মধ্যে একটা বিশাল একটা দ্বন্দ্ব চলমান, যার কারণে এই সুযোগগুলো ইসরায়েল বা অন্য ধর্মাবলীর, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই সুযোগগুলো নিচ্ছে এবং বিভাজন তৈরি করছে। এবং তাদের অস্ত্র বিক্রি, যুক্তরাষ্ট্র সবসময় স্বার্থপর একটা কান্ট্রি হিসাবে পরিচিত। সারা বিশ্বের যে প্রভাব বিস্তার করে, এখানে এসে অস্ত্র বিক্রি করে। রিসেন্ট আমরা দেখলাম সৌদি আরব ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব আসে অস্ত্র বিক্রি করে প্রায় $150 বিলিয়ন একটি চুক্তি করে যায়। তো এখানে আমাদের যে রিসেন্ট যে বিষয়টা আমাদের এখানে ইরান সবসময়, ইরান শিয়া সমর্থিত একটা দেশ, সে মধ্যপ্রাচ্যে একটা প্রভাব বিস্তার করতে চায়। এবং একই সাথে ইসরায়েল ইহুদি রাষ্ট্র, সবসময় কি সে ইহুদি একটা রাষ্ট্র। এবং ইরান সবসময় ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে তার সাংবিধানিকভাবে গণ্য করা হয়। এবং ইরান বেশ কয়েকটা বিষয় থাকে এখানে, যেমন কয়েকটা বিষয়কে সমর্থন করে ইরান, যেমন ইরান লেবাননে হিজবুল্লাহ, তারপর আমাদের গাজার হামাসকে, এবং ইসরায়েলের ইয়েমেনের হুতিদেরকে সবসময় সমর্থন করে। এবং ইসরায়েলের জন্য এটা সবসময় একটা থ্রেট,
ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য, ভবিষ্যৎ অস্তিত্বের জন্য একটা হচ্ছে থ্রেট হচ্ছে ইসরায়েলের ইরান। ইরান যদি যত বেশি সমৃদ্ধশালী হয়, যত বেশি শক্তিশালী হবে, তত বেশি হচ্ছে ইসরায়েলের জন্য থ্রেট মনে করে ইসরায়েলরা। আর ইসরায়েল হচ্ছে সবসময় সাংবিধানিকভাবেই ইসরায়েল রাষ্ট্রটিকে হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে হচ্ছে তাদের সাংবিধানিকভাবে হচ্ছে স্বীকৃতি উল্লেখ করেছে। রিসেন্টলি হচ্ছে ইরান হচ্ছে কী করতে চাচ্ছে যে তাদের পারমাণবিক শক্তিশালী করার ট্রাই করতেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করতেছে। এবং হচ্ছে ইসরায়েল কোনো সময় চায় না যে ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ হিসেবে হচ্ছে আবির্ভাব হোক, কারণ তাদের জন্য এটা বড় ধরনের একটা হুমকি। এবং হচ্ছে রিসেন্ট যেহেতু হচ্ছে সিরিয়ায় আমরা দেখলাম বাশার আল আসাদের হচ্ছে পতন ঘটছে, তারপর হচ্ছে গাজায় হচ্ছে হামাসকে আক্রমণ করছে ইসরায়েল হচ্ছে, তারপর হচ্ছে ইয়েমেনের হুতিদের যুক্তরাষ্ট্র হচ্ছে হামলা বিপর্যস্ত একটা পরিস্থিতি সৃষ্টি করছে। সেই জন্য হচ্ছে কী করছে, এগিয়ে সাথে একটা সুযোগ সৃষ্টি করছে ইসরায়েল, একটা সুযোগ সৃষ্টি করে সরাসরি হচ্ছে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হচ্ছে আক্রমণ চালিয়েছে এবং হচ্ছে সামরিক প্রধানদের হচ্ছে হত্যা করার চেষ্টা করছে এবং হত্যা করছেও। তবে এটা সম্ভব না যে ইসরায়েলের দ্বারা ইরানের ইরানের পারমাণবিক স্থাপনাগুলো শেষ করে দেওয়া। কারণ হচ্ছে আমরা জানি পারমাণবিক স্থাপনাগুলো, বিশেষ করে ইরানে যে পারমাণবিক স্থাপনাগুলো আছে প্রত্যেকটাই প্রায় হচ্ছে 800 মিটার ভূমির 800 মিটার গভীরে। সেখানে যত হামলাই করুক বা হচ্ছে কোনো সময় হচ্ছে শেষ করতে পারবে না। তো ইসরায়েল যে বিষয়টা চায় সেটা হচ্ছে ইরানকে হচ্ছে মানে একটা খারাপ পরিস্থিতি করতে চায়, বিপর্যস্ত করতে চায়, অর্থনৈতিকভাবে বলেন, সামরিকভাবে বলেন, এবং ইউরেনিয়াম যাতে সমৃদ্ধ না করতে পারে সেইগুলোর জন্যই এই আক্রমণটা হঠাৎ এবং পরিকল্পিত ছিল। এটা সুস্পষ্ট দেখা যায় যে ইরানের পরিকল্পিত হচ্ছে আক্রমণ ছিল ইসরায়েলের, এবং হচ্ছে এটা যুক্তরাষ্ট্রের স্পষ্টতই সমর্থন আছে। সবসময় যুক্তরাষ্ট্র একটা স্পষ্টতই সমর্থন দিয়ে রাখে, যদি হচ্ছে সরাসরি যুদ্ধে বা জড়ানো বা হচ্ছে সরাসরি সহায়তার বিষয়টা স্বীকৃতি করে নাই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। তো এখন আমাদের যে এই যে প্রেক্ষিতের যে বিষয়, বর্তমান আলোচনার যে বিষয়গুলো হচ্ছে, এগুলো হচ্ছে যদি মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো ইরানের পক্ষে থাকতো, কোনো সময় ইসরায়েল এইগুলো পারতো না। কারণ হচ্ছে দেখেন, এখানে ইসরায়েল থেকে ইরানে হচ্ছে আক্রমণ করা, যে জর্ডান হয়ে, সিরিয়া হয়ে, ইরাকের উপর দিয়ে আকাশসীমা হয়ে হচ্ছে ইরানকে আক্রমণ করতে হচ্ছে প্রায় 2000 কিলোমিটার দূরে এসে। তো এখানে হচ্ছে সৌদি আরব তাদের একটা সমর্থন আছে, বা হচ্ছে নিরপেক্ষ অবস্থানেও নাই। একটা কথা অনেকেই বলে যে যদি মুসলিম কান্ট্রিগুলো নিরপেক্ষ অবস্থানে থাকতো তাহলে হচ্ছে ইসরায়েল কোনো সময় আক্রমণ করতে পারতো না, বা ইসরায়েল পারতো না কোনো সময় ওইভাবে হচ্ছে দুঃসাহস দেখাতে। তো আমাদের এখানে বর্তমান যে চলমান যে বিষয়গুলো প্রেক্ষিতে বর্তমান বিশ্বে কী কী প্রভাব পড়বে, বাংলাদেশে কী কী প্রভাব পড়বে, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান বিশ্বে হচ্ছে আমরা যুদ্ধ কোনো সময় কোনো দেশের জন্য হচ্ছে ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারে না, অতীত ইতিহাস থেকে আমরা দেখে আসছি। তো হচ্ছে আমরা রিসেন্ট একটা যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের, এর আগে হচ্ছে আমাদের কোভিড-19 একটা বিশ্বের যে একটা প্রাদুর্ভাব দেখলাম, বা হচ্ছে বিশ্বের প্রভাব দেখলাম, খুব ভয়াবহ একটা খারাপ পরিস্থিতি। এবং ইউক্রেন রাশিয়ার হচ্ছে যুদ্ধের জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বেরই এটা হচ্ছে সমস্যার সম্মুখীন করতে হয়েছে। তো এখানে হচ্ছে নতুন করে যেহেতু হচ্ছে এই সমস্যাটা চলে আসছে, এখানে যদি যুদ্ধ চলমান থাকে তখন কি কি পরিস্থিতি তৈরি হবে। তো হচ্ছে প্রথমে হচ্ছে যে ইরান হচ্ছে এখানে হচ্ছে হরমুজ একটা প্রণালী আছে, এই প্রণালী দিয়ে সারা বিশ্বের 20% জ্বালানি তেল আমদানি রপ্তানি পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। তো এই হরমুজ প্রণালীতে ইরান হচ্ছে যুদ্ধ চলমান থাকলে অবশ্যই এটা বন্ধ করে দিবে, একসময় বাধ্য হবে ইরানের জন্য এটা ক্ষতিকর একটা সাইড, তবে এটা হচ্ছে বন্ধ করে দিবে অবশ্যই। তো এটার জন্য সারা বিশ্বের একটা প্রভাব সৃষ্টি হবে, ক্রাইসিস হবে জ্বালানি তেলের, এবং হচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাবে। এবং হচ্ছে অনুমান করা হচ্ছে যে এটা প্রায় প্রতি ব্যারেল হচ্ছে $150 উন্নীত হবে সেটা। তো আমাদের সারা বিশ্বের মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে, একই সাথে হচ্ছে
আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধ এমন এমন হইতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে রূপ নিতে পারে এটা। তবে হচ্ছে এটা বিশেষজ্ঞদের মতে ওই দিকে যাবে না, কারণ হচ্ছে অন্য দেশগুলো হচ্ছে বর্তমান বিশ্বে হচ্ছে যুদ্ধের দিকে হচ্ছে ধাবিত হওয়ার প্রবণতা কম। সব বিশ্বে হচ্ছে যুদ্ধ বিষয়টা এড়িয়ে চলা বা ফেস করে আসছে অতীত থেকে, যে হচ্ছে কেউ কোনো পক্ষে লাভবান হবে না, এবং হচ্ছে বর্তমানে ওরকম তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সারা বিশ্বে শেষ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি হবে। কারণ পারমাণবিক শক্তির দেশগুলো হচ্ছে, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে দেখে আসছি কী পরিমাণ হচ্ছে ভয়াবহ ক্ষতি জাপানে হয়েছে। যাই হোক, এখন হচ্ছে যে প্রভাবগুলো হবে সেটা হচ্ছে বাংলাদেশের উপর যে প্রভাবগুলো পড়বে, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাবে। তারপর উৎপাদন, এইটার বৃদ্ধিতে হচ্ছে কীভাবে উৎপাদন ব্যাহত হবে, উৎপাদনের মূল্য বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পাবে, কৃষিতে হচ্ছে খরচ বৃদ্ধি পাবে, পরিবহন খাতে হচ্ছে খরচটা বৃদ্ধি পাবে, মূল্যস্ফীতি, এমনিতেই বাংলাদেশের সবচেয়ে হচ্ছে চলমান সমস্যাগুলো, মূল্যস্ফীতি একটা সমস্যা, বিরাট সমস্যা, এইটা হচ্ছে আরও হচ্ছে বৃদ্ধি পাবে। এবং হচ্ছে শ্রমবাজারের একটা সব ক্ষতি হবে বাংলাদেশের। তবে ডিরেক্টলি ক্ষতিটা হচ্ছে ইরানের, যেহেতু বাংলাদেশে, ইরান বা ইসরায়েলের কোনো দেশই বাংলাদেশে ওরকম শ্রমশক্তি নেই। তবে হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো যখন যুদ্ধের একটা আরও জড়িয়ে পড়ে, পার্শ্ববর্তী দেশগুলো সৌদি আরব, সিরিয়া, ইরাক, জর্ডান, লেবানন, এই যুদ্ধের প্রেক্ষিতে ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে চলে গেলে, তখন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা শ্রমবাজার আমরা জানি মধ্যপ্রাচ্যে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য শ্রমবাজারের বড় ধরনের একটা ক্ষতি হবে। তো আমরা কেউই যুদ্ধ চাই না। এখন পরিস্থিতি কী হবে দেখা যাক। ধন্যবাদ সবাইকে।